ও বৌমা, সকাল সকাল যে থালা বাসন মাজতে লেগেছো, পুকুর ঘাট থেকে স্নান করার পানি এনেছো তো? এই তো মা, থালা বাসনটা মেজে এরপরেই নিয়ে আসবো। কেন, কাল রাতেই না তোমায় বলে রেখেছি যে আজকে সকালে উঠে সর্বপ্রথম পুকুর পাড় থেকে আমার মেয়ের চান করার জন্য পানিটা আনবে, ছেলেপক্ষ দেখতে আসবে। হঠাৎ করে বাড়ির নিয়মকে বদলে দিতে চাইছো নাকি? কথা বললে শুনো না কেন? হ্যাঁ, কেন শুনো না? মানে মা, আজকে তো অনেক মেহমান আসবে, অনেক রান্না বান্না হবে, তাই ভাবলাম থালা বাসন কটা মেজে নিয়ে এরপরেই পানিটা ভরে আনি, সেই জন্য আর কি। চুপ চুপ, রাখো তোমার ভাবা ভাবি। তোমার ভাবা ভাবিতে এই বাড়ির রীতিনীতি তো আর বদলাবে না নাকি? এবার থালা বাসন ঝেঁটে রাখো, জলদি জলদি পুকুর পাড়ে গিয়ে আমার মেয়ের চানের পানি নিয়ে আসো। আর দেখো, পুকুর পাড়ে গিয়ে আবার আড্ডা বেরো না। আরে আরে, তুমি কি সুচন্দ্রার ছেলের বউ না? হ্যাঁ হ্যাঁ গো, এ তো সুচন্দ্রা মাসির ছেলের বউ। আর যাই করুক, সুচন্দ্রা মাসি ছেলের বউটা এনেছে একেবারে পরীর মতো। এতদিন শুধু লোকমুখেই শুনেছি, আজ নিজ চোখে দেখে নিলাম। কি সুন্দরী গো, কেমন আছো তুমি? আমি ভালো আছি দিদি, আপনারা কারা চিনলাম না তো। তোমাদের বাড়ির দুবাড়ির পরেই থাকি আমরা, বুঝেছো, তোমাদের প্রতিবেশী। আচ্ছা, তাহলে আপনারা তো আমার বিয়েতেও আসেননি, তাছাড়া বাসায় আড্ডা দিতেও তো আসেন না। কেন যান না? এত পাশেই থাকেন। চলেন, আজকে চলেন, চা খেতে খেতে কথা হবে। চলেন মাসিমা। না বাবা না, তোমার যে শাশুড়ি আর যে ননদ গেলে দুটো কথা কাটাকাটি হবে, আর কিছুই হবে না। তাই আর ও বাড়িতে যাই না। হ্যাঁ, এলাকার কারোর সাথেই তোমার শাশুড়ি আর ননদের সম্পর্ক ভালো নেই। খানে দজ্জাল, বুঝেছো, সাবধানে থেকো। বাবা রে বাবা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোনো দিন সময় পেলেই আপনাদের বাসায় যাব, তখন না হয় আলাপ হবে। আজ তবে যাই, দেরি হয়ে যাচ্ছে। আরে ও বৌমা, এইটুক পানি আনতে কি এত সময় লাগে নাকি? নিশ্চয়ই পুকুর পাড়ে গিয়ে আড্ডায় মেতেছিলে। কি ঠিক ধরেছি তো নাকি, বলো? মানে মা। হয়েছে হয়েছে, আর ইয়ে ইয়ে করতে হবে না। এবার জলদি রান্না বান্না করতে যাও, ছেলেপক্ষ চলে এলো তো। এরপর মধুমিতা রান্নাঘরে গিয়ে বেশ মনোযোগ দিয়ে রান্না বান্না করতে থাকে। বুঝলি রে টুম্পা, কাল রাতে যেভাবে রান্নার প্রণালীগুলো মুখস্থ করিয়েছি, ঠিক সেভাবেই ছেলেপক্ষের সামনে বলবি, বুঝেছিস? যখন জিজ্ঞাসা করবে ঘরের সব কাজকর্ম পারিস কি না, তখন বলবি হ্যাঁ সব পারি। দেখিস এই সম্বন্ধটা জানি তোর ভুলের কারণে ভেঙে না যায়। বেশ বড় ঘর। কিছুক্ষণ পর ছেলেপক্ষরা টুম্পাকে দেখতে বিমলা বেগমের বাড়িতে এসে হাজির হয়। বুঝলেন আপা, আমার মেয়ে হলো পুরো লাখে একটা। এই সারা গ্রামে আমার মেয়ের মতো কোথাও কোনো মেয়ে খুঁজে পাবেন না। কাজে কর্মে রূপে গুণে একেবারেই অনন্যা, পুরাই একের ক। হ্যাঁ, আমার মেয়ে যার ঘরে যাবে সৌভাগ্য। সব মায়েরাই তো তাদের মেয়েকে একের ক বলে। আপনার মেয়ে একের ক নাকি একের খ, সেটা তো যাচাই করব আমি। তা টুম্পা মা, রান্না বান্না পারো তো? আমার ছেলেকে কি খাওয়াবে শুনি, বলো না। আমি সব রান্নাই পারি মাসিমা, আপনার কোনটা জানা লাগবে বলুন। আমার সব মুখস্থ আছে, আমি সব পারি। ও, মুখস্থ আছে নাকি? তাহলে বলো তো, মাটন রান্না করতে পারো? মটন? হ্যাঁ হ্যাঁ, মাটনের রেসিপিটা হচ্ছে হলুদ মরিচ জিরে ধরে আদা বাটা রসুন বাটা এই জাতীয় আরও অনেক কিছু লাগে মাসিমা। হো, তা বেশ, একেবারেই কবিতার মতো মুখস্থ করে ফেলেছো। তা বলছি যে টুম্পার মা, আমাদের আপ্যায়ন কি শুধুই সমোচা দিয়ে করবেন নাকি? আর কিছু নেই? আর কিছু দেখছি না যে।
না না না, এ কি বলছেন আপা, অনেক আয়োজন করেছি। একটু সময় দেন, আমি কিছুক্ষণের মধ্যেই সব ব্যবস্থা করছি। ততক্ষণে আপনারা টুম্পার সাথে কথা বলুন। আরে ও মুখপুরি, কতক্ষণ লাগাবি রান্না করতে? হ্যাঁ, ছেলেপক্ষ চলে গেলে এরপর খাবার নিয়ে আসবি নাকি? বুঝলাম না তো, ইচ্ছে করে এমন করছিস? না মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন মাসিমা। মাসিমা, এই খাবারগুলো খান, শেষ হলে রান্নাঘরে আরও রেঁধেছি, সেগুলোও নিয়ে আসবো। তা সব রান্না দেখা যায় ছেলের বউই করেছে, তাহলে টুম্পা কি কিছু রাঁধেনি নাকি? হ্যাঁ? না না না, সব তো টুম্পাই রেঁধেছে গো আপা, কি যে বলেন না। বৌমা খালি আঁকপাঁচ করে দিয়েছে। বৌমা বলো না, বলো বলো। হ্যাঁ মাসিমা, হ্যাঁ, আমি তো এগুলো একটি রান্নাও রাঁধিনি, সব টুম্পা রেঁধেছে। টুম্পা আপনাদের এখানে কথা বলছে তো, তাই আমি একটু আঁকপাঁচ করে দিলাম। ঘরের অন্যান্য দিনও রান্না টুম্পাই করে মাসিমা, খুব ভালো রাঁধে মেয়েটা, খুব লক্ষ্মী। তাই নাকি? সেটা তো খুব ভালো মতোই বুঝে গেছি। তা বিমলা বেগম, আপনার ছেলের বউটা যে কি সুন্দরী! আমরা কিন্তু এরকম সুন্দরী ছেলের বউই খুঁজছিলাম। আমার ছেলে এত বড় ব্যবসায়ী, যেন তেন জায়গায় তো আর ছেলেকে বিয়ে দিতে পারি না। যাগে, তবে আজকে আমরা উঠি, ঠিক আছে? পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, উঠবেন না হয়, কিন্তু আমার মেয়েকে পছন্দ হলো কি না সেটা তো জানালেন না গো আপা। এটা কেমন? সেটা আর নতুন করে জানানোর কি আছে, বুদ্ধিমানের জন্য তো ইশারাই যথেষ্ট। যাগে যাগে, আমি বাসায় গিয়ে এরপর জানাবো, ঠিক আছে? ভালো থাকবেন। বাড়ি গিয়ে ছেলের মা বিমলা বেগমকে তাদের সাথে সম্পর্ক করতে মানা করে দেয়। আপনাদের মেয়ে তো দেখতেও সুন্দর না, কাজে কর্মেও ঘন্টা, সেটা আমরা ভালো মতো বুঝেছি, বুঝেছেন? শয়তানি মুখ পড়ি, আজকে শুধুমাত্র তোর জন্য আমার মেয়ের সম্বন্ধটা হলো না। এখন তুই খুশি তো? হ্যাঁ মা, ঠিক বলেছ, ভাবি সব কিছু ইচ্ছে করে করেছে। টুম্পা, এইসব তুমি কি বলছো বোন? আর মা, আপনি বা এই কথা কেমন করে বলছেন? আপনি তো দেখেছেন আমি পুরো সময় কাজে ব্যস্ত ছিলাম। আমি ওর বিয়ের ঘর কখন ভাঙবো মা, কখন ভাঙবো? টুম্পা তো আমার ছোট্ট বোন, ওর বিয়ের ঘর আমি কেন ভেঙে দিব? চুপ থাক মুখ পড়ি, ওইসব ন্যাকা কান্না ন্যাকা কথা আমার সামনে বলে কোনো লাভ নেই। ওগুলো আমার ছেলের সামনে বলিস, বুঝিসনি? তোর মতো ডাইনি এই ঘরে থাকলে আমার মেয়ের বিয়ে আর কোনোদিনই হবে না। বেরিয়ে যা, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। না মা, না, এই কথা বলবেন না মা। আপনারা ছাড়া এই জগতে আমার কেউ নেই, আমাকে বাড়ি থেকে বের করবেন না। আমি যে মরে যাব মা, আমার ভুল বুঝবেন না। অন্যদিকে টুম্পার স্বামী রমেশ শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। আরে আরে, এখানে কি হয়েছে? টুম্পা, এত চেঁচামেচি কিসের? মা, কি হয়েছে তোমরা বলো আমায়। আর নতুন করে কি হবে রে বাবা, এইবারও তোরই বউ তোর বোনের বিয়ের ঘরটা ভেঙে দিল। কত বড় বিয়ের ঘর ছিল, তোকে কত বলি শুনিস না। বেঁচে থাকতে মনে হয় না তোর বোনের বিয়েটা দেখে মরতে দিবে তোরই বউ। মা, তুমি এসব কি বলছো? মধুমিতা কেন আমার বোনের বিয়ের ঘর ভেঙে দিবে? মধুমিতা তোমাদের কোনো দিন খারাপ চায়নি। তোমরা এই কথাটা কেন বিশ্বাস করো না? কেন সবসময় ওকে ভুল বুঝো? ও আর 5টা ছেলের বউয়ের মতো না মা, ও তোমাদের অনেক ভালোবাসে। ভাই ভাই, তুমি ভাবির কথা বিশ্বাস করো না। মা আর আমি সত্যি বলছি, ভাবির জন্যই আমার বিয়ের ঘরটা ভেঙে যায়। আমাদের সাথে আজীবন থেকে 2 দিন ধরে এই মেয়ের কথায় এত বিশ্বাস করিস না রে রমেশ, বিপদে পড়বি। তোর এই বউ কোনো সাধারণ মানুষ নয়, ও একটা ডাইনি। দেখ ওর কত লম্বা লম্বা চুল, ওর গায়ের রং কেমন ফর্সা। ও কোনো সাধারণ মানুষ নয়, ও একজন কাল নাগিনী। ওকে ঘর থেকে বিদায় কর, বিদায় কর। চুপ করো মা, এইসব তুমি কি বলছো? আমি এতক্ষণে বুঝেছি তোমরা আসলে আমার বউয়ের সৌন্দর্যে হিংসা করো। আমার বউয়ের সৌন্দর্যে যদি তোমাদের এতই ক্ষতি হয়ে যায়, তাহলে তোমরা আলাদা থাকতে পারো, বুঝেছো? ও বউ, তুমি মা আর বোনের কথায় কিছু মনে করো না।
ওরা তোমাকে অনেক ভুল বুঝছে, কিন্তু আমি জানি তুমি উপর থেকে যতটা সুন্দরী, তোমার ভিতরের মনটাও তার চেয়ে আরও বেশি সুন্দর। জানি না ওরা তোমায় কবে বুঝবে। আমি ওদের আলাদা থাকার ব্যবস্থা করে দিব। আমি তোমার কষ্ট সহ্য করব না। এইসব অলক্ষণের কথা কি বলছো তুমি? আলাদা করে দিবে মানে? তুমি তাদের বড় ছিলে, একমাত্র ভরসা। তুমি তাদের আলাদা করে দিলে তারা কিভাবে বাঁচবে বলো তো? ওইসব পাগলামি কথা মুখেও এনো না। বউ, কিন্তু তারা যে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তুমি যে তাদের এত ভালো চাও, তারা তো সেটা বুঝে না বউ, বুঝে না। কবে বুঝবে আমায় বলো? বুঝবে বুঝবে, একদিন ঠিকই বুঝবে। আমি অন্তর থেকে তাদের ভালোবাসি, বিধাতাই তাদের বুঝিয়ে দিবেন। অন্যদিকে মধুমিতার শাশুড়ি শুয়ে শুয়ে ভাবতে থাকে, না না না, এই ডাইনি দেখা যায় বহু দূর এগিয়ে গেছে। নিজের রূপ দিয়ে আমার ছেলেটার মাথাটাও নষ্ট করে রেখেছে। না, এই ডাইনিটাকে এই ঘরে থাকতে দিলে আমার মেয়েটার বিয়ে তো হবেই না। আমার ছেলেও কোনোদিন আমাকে আর আমার মেয়েকে এই ডাইনির কথায় বের করিয়ে দিবে। ওর রূপের জন্যই আমার ছেলে ওর এত কথা শুনে। ওর এই রূপটাই যদি না থাকে সেই ব্যবস্থাই করছি। পরদিন সকাল সকাল বিমলা বেগম জঙ্গলের পথ ধরে তার পরিচিত এক জাদুকর্ণীর কাছে যেতে থাকে, যার নাম ছিল ডাকিনী এবং সে ছিল বোবা। বোবা থাকা সত্ত্বেও সেই জাদুকর্ণী তার ভক্তদের সাথে মনে মনে কথা বলতো। ও ডাকিনী মা, আমায় সাহায্য করুন, আমি যে বড্ড বিপদে পড়েছি। তোর কি হয়েছে? আমার সিদ্ধি লাভের সময় না বলে কেন হাজির হয়েছিস? মূর্খ, সভ্যতা জানিস না নাকি? আমায় ক্ষমা করবেন গো মা ডাকিনী, তবে আপনি ছাড়া যে আমার আর কেউই নেই। আমায় সাহায্য করুন। আমার ছেলের বউয়ের যন্ত্রণায় আমার জীবন শেষ। শয়তানি মুখপুরি নিজের রূপ দিয়ে আমার ছেলের মাথাটা নষ্ট করে রেখেছে। ওর রূপের অনেক বড়াই গো ডাকিনী মা। আস্তে আস্তে কান্নাকাটি বন্ধ কর। ডাকিনীর সামনে কান্না করা মানে ডাকিনীর ক্ষমতাকে অস্বীকার করা। সঙ্গে সঙ্গে জাদুকর্ণী ডাকিনী তার জাদু দ্বারা একটি তেলের শিশি হাজির করে আর বলতে থাকে, এই তেল নিয়ে তোর ছেলের বউয়ের মাথায় লাগিয়ে দিবি, তাহলেই দেখতে পারবি তার রূপের কি ছিরি হয়। যা, এবার দূর হ এখান থেকে। অসংখ্য ধন্যবাদ ডাকিনী। জয় বোবা ডাকিনীর জয়। এরপর দুষ্টু বিমলা সেই জাদুকরি তেল নিয়ে খুশি মনে বাড়ির দিকে যায়। আরে ও বৌমা, সারাদিন কি এত কাজ করিস বল দেখিনি? কেমন অগোছালো হয়ে থাকিস সব সময়। একটু পরিপাটি তো থাকতে পারিস নাকি? এত সুন্দরী একটা ছেলের বউ এমন অগোছালো থাকলে হয় নাকি? বল দেখিনি, হয়? একটু পরিপাটি হ। এই তো মা, ঘরের কাজকর্ম শেষ করে স্নান করি নিয়ে এরপর একটু পরিপাটি হয়ে নিব। আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ওই গ্রামে আমার এক পিসি আছে তো, তার বাড়িতে গেছিলাম। তো সেখান থেকে তোর কথা ভেবে খাঁটি সরিষা দিয়ে ভাঙানো এই তেলটা নিয়ে এসেছি। এটা তোর চুলে মাখবি রোজ, তাহলে দেখবি তোর চুলগুলো আরও সুন্দর হবে। নে নে নে, এই তেলটা এক্ষুনি তোর চুলে স্নান করে এরপর মাখবি। নে ধর। ঠিক আছে মা, আপনি তেলটি নিয়ে আমার ঘরে রেখে দিন। আমি কাজ করে স্নান করে তেলটা আমার চুলে মাখবো। ঠিক আছে, আমি তোর ঘরে রেখে দিচ্ছি, জলদি মেখে নিবি কিন্তু। এরপর বিমলা বেগম মধুমিতার ঘরে এসে খাটের কোণে সেই তেলটি রেখে দেয়। বিয়ের পর থেকে এই প্রথম মা আজকে আমায় নিয়ে এত ভাবলো, আমার এত খেয়াল রাখলো। মা মনে হয় এখন থেকে আমায় খুব ভালোবাসবে। দুপুরবেলা মধুমিতা পুকুর পাড়ে কাপড় ধুচ্ছিল। একটু পরেই তার ননদ টুম্পা সেখানে এসে হাজির হয়। ভাবি, আমার তেলটা কাল রাতেই শেষ হয়ে গেছে। তোমার কি কোনো তেল আছে? আমার মাথায় দিব, মাথাটা খুব যন্ত্রণা। আহারে, তোমার মাথাটা যন্ত্রণা করছে টুম্পা? ইস, আমি তো কাপড় ধুচ্ছি, আমার হাত ভিজা, না হলে তোমার মাথায় দিয়ে দিতাম। আমার ঘরেই তেল পেয়ে যাবে। না না, তোমার হাত শুকনা থাকলেও তোমার হাতে তেল দিতাম না। আমি আমার মায়ের হাতেই তেল দেই, বুঝেছ? এরপর টুম্পা তেল আনতে মধুমিতার ঘরে যায়। আর কোথাও তো কোনো তেলের বোতল দেখছি না। এটাই নিশ্চয়ই ভাবির তেলের শিশি। যাই নিয়ে নেই। এরপর টুম্পা সেই জাদুকরি তেলটি হাতে নেয়
এবং তার মায়ের ঘরে যায় আর বলে, ও মা, মা, তুমি এই অবেলায় পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন? উঠো, আমার মাথায় তেল দিয়ে দিবে, আমার মাথা ব্যথা করছে। আরে সার মুখ পুরি, এমনিতেই সারা সকাল অনেক কাজকর্ম করেছি, এখন আমায় একটু বিশ্রাম নিতে দে, নিজের মাথায় নিজে তেল দিয়ে নিবি, সর তো সর। কোনো উপায় না দেখে টুম্পা নিজের মাথাতে নিজেই তেল দিতে থাকে। সেই তেল দেওয়ার সঙ্গে সঙ্গে টুম্পার মাথার সমস্ত চুল গায়েব হয়ে যায়। এ কি, আমার এ কি সর্বনাশ হলো! মা, ভাবি, ভাই, তোমরা কোথায়? জলদি এসো, দেখো আমার কি হলো। টুম্পার চিৎকার শুনে তার ভাই, ভাবি এবং মা দৌড়ে আসে। ঘরে এসে তারা টুম্পার এমন পরিস্থিতি দেখে খুবই অবাক হয়ে যায়। আরে টুম্পা, তোর এই কি অবস্থা? তুই কি করেছিস তোর চুলের সাথে? আমি জানি না ভাই, ভাবির এই তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার সমস্ত চুল পড়ে গেল। এখন আমার বিয়ে হবে কেমন করে? কিন্তু এই তেলটা তো আমার না, এই তেলটা তো আজকে সকালে মা আমায় দিয়েছে। ও মা, মা। দেখেছিস রমেশ, তোকে কত বলেছি তোর এই বউ আমাদের সংসারের ভালো চায় না। দেখ, জাদুকরি তেল দিয়ে তোর বোনের কেমন সর্বনাশ করে দিল, এখন আমার উপর দোষ চাপাচ্ছে। ছি 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 মধুমিতা, তুমি এই কাজটা কেমন করে করলে? আমার তো তোমাকে ঘৃণা লাগছে। আমি তো চাইলেও মায়ের কথা আর অবিশ্বাস করতে পারছি না। তার মানে এতদিন মা তোমায় নিয়ে যা বলতো সব সত্যি? তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আর এই বাড়িতে জায়গা নেই। এরপর রমেশ তার মায়ের কথায় অসহায় মধুমিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যাক বাবা, অবশেষে আপদটা বিদেয় হয়েছে, কিন্তু আমার মেয়ের এ কি সর্বনাশ হয়ে গেল রে। আমার মেয়ের চুল আমাকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে। যাই, আবার সেই ডাকিনী জাদুকর্ণীর ডেরায় যাই। অন্যদিকে অবলা মধুমিতা পুকুর ঘাটে বসে বসে বলে, আমি এই পুকুর পাড় থেকে কোথাও যাব না। অবশেষে কিনা আমার স্বামীও আমায় ভুল বুঝলো। আমার স্বামী যতক্ষণ না আমায় এই জায়গা থেকে ফিরিয়ে না নেবে, আমি এখানেই বসে থাকবো, দরকার হলে এই পুকুরেই ঝাঁপ দেব। এদিক দিয়ে বিমলা বেগম আবার সেই জাদুকর্ণীর ডেরায় এসে হাজির হয়। ও ডাকিনিমা, আমায় সাহায্য করো। ওই তেলটা আমার ছেলের বউয়ের বদলে আমার মেয়ে দিয়ে দিয়েছে, তার সমস্ত চুল পড়ে গেছে গো। এখন আর আমার হাতে কিছুই নেই, এখন তোকেই সব করতে হবে। যার সংসার ভাঙার জন্য সেই তেল নিয়েছিলি, তার সংসার জুড়ে দিলেই তোর মেয়ের মাথায় আবার চুল গজাবে। মনে রাখিস, আমার সেই জাদুকরি তেলের বিষ ধীরে ধীরে তোর মেয়ের সারা শরীরে পৌঁছে যাবে এবং তোর মেয়ের মৃত্যুও ঘটতে পারে। যা করবি জলদি কর। কি রে সোনা মা, এই অবেলায় তুই কম্বল মুড়ি দিয়ে বসে আছিস যে বড়? মা, হঠাৎ করে আমার শরীরটা অনেক গরম হয়ে উঠেছে, আমার খুবই জ্বর জ্বর লাগছে, আমার সারা শরীরটা কেমন যেন নিস্তেজ লাগছে মা। ও মা, আমি কি বাঁচবো না মা? আমার খুব খারাপ লাগছে মা। হ্যাঁ, সেই ডাকিনীর কথা মতো সত্যি তো আমার মেয়ের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের কিছু হতে দিব না, আমি সব ঠিক করে দেব। হ্যাঁ। সঙ্গে সঙ্গে বিমলা বেগম তার ছেলের কাছে গিয়ে তার সমস্ত ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়, আর তার ছেলের বউকে বাড়িতে ফিরিয়ে আনতে বলে। সাথে সাথেই রমেশ তার বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রমেশের বউ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে টুম্পা আবার আগের মতো হয়ে যায়, যা দেখে বিমলা বেগম অবাক হয়ে যায়। এরপর বিমলা বেগম তার ছেলের বউয়ের কাছে তার সমস্ত ভুল স্বীকার করে এবং ক্ষমা চাইতে থাকে। পারলে আমায় ক্ষমা করে দিস বৌমা, আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হবে না, তারপরেও মা হিসাবে ক্ষমা করে দে। না মা, না, আপনি আমার কাছে একদমই ক্ষমা চাইবেন না। মা বাবারা ভুল করতেই পারে, তাই বলি কি তারা তাদের সন্তানের কাছে ক্ষমা চাইবে? কখনোই না। আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে আসুন মা, আমরা নতুন করে সব শুরু করি। এরপর থেকে বিমলা বেগম এবং তার ছেলের বউ মিলেমিশে সুখে সংসার করতে থাকে।